একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজও আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন সাইবার ক্রাইম স্পেশালিস্ট তানভীর হাসান জোহা, এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার HM সানজিদ সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আলাপে যাব তার আগে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য ছড়াচ্ছে এবং সমাধানটাই বা কী হতে পারে। একটা প্রতিবেদন আমরা দেখে আসতে চাই দর্শক। কয়েকজন পুলিশ সদস্য মিলে এক ব্যক্তিকে নির্মম নির্যাতন করছেন, এমন দৃশ্য ফেসবুকে ভাইরাল। দাবি করা হয়েছে নির্যাতিত ওই ব্যক্তিটি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবার একই ছবি ইউটিউবে ভিডিও আকারে ছড়িয়ে দিয়ে দাবি করা হলো নির্যাতিত ব্যক্তিটি হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরেক সন্তান আরাফাত রহমান কোকো। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল নির্যাতিত ব্যক্তিটি দুজনের কেউই নন, তিনি একজন চীনা যুবক, এবং ঘটনাও চীনের, তাও 23 বছর আগের। ওদিকে পরিমণে ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে এমন খবরে উত্তাল ছিল ফেসবুকের ফিড। পরে লাইভে এসে পরিমণি নিজেই জানান বিষয়টি গুজব। দর্শক, সংবেদনশীল এমন 5টি অবতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তিকে নির্যাতনের একটি দৃশ্য প্রচার হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতনের দৃশ্য। একই ছবি আবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরেক সন্তান আরাফাত রহমান কোকোর দাবিতেও ইউটিউবে প্রচার হচ্ছে। এই বিভ্রান্তি কাটিয়ে সত্যি তথ্যটা জানায় রিউমার স্ক্যানার টিম। তারা বলছে ছবিটি তারেক বা কোকোকে নির্যাতনের দৃশ্য নয়, বরং 2002 সালে চীনের হেনান প্রদেশে কাই জিয়াডং নামের এক যুবকের ওপর পুলিশের নির্যাতনের দৃশ্য। গতকাল থেকে ফেসবুক ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে একটি পোস্ট। চিত্রনায়িকা পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার, মুহূর্তেই তুমুল অস্থিরতা। পরে জানা যায় এটি গুজব। চিত্রনায়িকা পরিমণি সুস্থ আছেন এবং নিজেই লাইভে এসে নিশ্চিত করেছেন। ওদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক শিবির নেতা মোহাম্মদ ইশরাক সমকামী গেট টুগেদারে গিয়ে ফোন ছিনতাইয়ের শিকার হয়েছেন এমন দাবিতে এনটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটি অপতথ্য। এনটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তি দিয়ে ফটোকার্ড নকল করে এটি ছড়ানো হয়েছে। অন্তত 3 দিন ধরে একটি ডুপ্লেক্স বাড়ি ভাঙার ভিডিওটি ফেসবুক ইউটিউবে ঘুরছে। ক্যাপশনে দাবি করা হয়েছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সাবেক এমপি মমতাজ বেগমের বাড়ি। পরে ফ্যাক্ট চেক হয়, জানা যায় এটি অপতথ্য। ভিডিওটি মমতাজ বেগমের বাড়ি ভাঙার নয়, বরং এটি গত মার্চে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের দৃশ্য। এখানে শেষ নয়। সম্প্রতি এনসিপি নেত্রী সামিয়া মাসুদ মমর নৈতিক স্থলন এবং দুর্নীতি ফাঁস, এবং এনসিপির মূল উদ্দেশ্য এখন দুর্নীতি করে টাকা কামানো, এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার জানায় প্রচারিত ভিডিওটিতে চিহ্নিত ব্যক্তি সামিয়া মাসুদ মম নন, এবং তিনি জাতীয় নাগরিক পার্টিরও সদস্য নন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদরুন্নেসা কলেজ শাখার সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা। আজ 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমরা দেখলাম, একটা ধারণা খোঁজার চেষ্টা করলাম কী ধরনের অপতথ্য কীভাবে ছড়িয়েছে এবং কীভাবে এগুলো ফ্যাক্ট চেক হচ্ছে, এবং আগেই জানিয়েছে আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। এবং আরও একবার স্বাগত জানাচ্ছি জনাব তানভীর হাসান জোহা। আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আপনি সাইবার ক্রাইম স্পেশালিস্ট এবং এখন ট্রাইব্যুনালের আইনজীবীও বটে। তবে আমি আইনি দিকটা না, আপনার কাছে আমি টেকনোলজিক্যাল অংশটা বোঝার চেষ্টা করব। মানে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর, 5ই আগস্টের পর বহু ফেসবুক এবং ইউটিউব গড়ে উঠেছে, যেটা শুধুমাত্র অপতথ্য ছড়ানোর জন্য। আমরা নিয়মিত বেসিসে সেই ফ্যাক্ট চেকগুলো তুলে ধরার চেষ্টা করি। মুশকিল হচ্ছে পথগুলো থামানো যাচ্ছে না। নানামুখী পরামর্শ আসছে বটে, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই কোন কাজটা করলে কিছুটা অন্তত স্বস্তি মিলবে, যদিও সমস্যাটা বৈশ্বিক। ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই, আইন এবং তার সঠিক প্রয়োগে একমাত্র সমাধান। বাংলাদেশে পর্যন্ত দৃশ্যমান ফেক নিউজের বিরুদ্ধে কেউ গ্রেফতার হয়ে তার কোনো দণ্ড কার্যকর হয়েছে এমন কোনো নথি আমার হাতে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বা নেই।
সুতরাং ভুয়া নিউজ বা ব্ল্যাকমেলিং হোক বা যে কোনো জিনিসই হোক না কেন, অহরহ মানুষ তখনই করে যখন এটার আসলে প্রয়োগ হয় না, এর কোনো বিচার হয় না, এবং যখন সে খুব মজা পায় এই কাজটি করে নেগেটিভ একটি জিনিস ছড়িয়ে দিয়ে একটি সাময়িক উত্তেজনা তৈরি করে যে কোনো জনসম্পৃক্ত ব্যক্তি বর্গদেরকে ওরা বিভ্রান্ত করা তথ্য বিভিন্ন রূপে ফুলে ফাঁপে সাজিয়ে তাদের বিশেষ উদ্দেশ্য সাধিত করে, কিন্তু তার বিচারটি ঠিক মতো হয়নি এ পর্যন্ত। এই কারণে বারে বারে এটি হচ্ছে। একদম পরিষ্কার। এক্ষেত্রে যদি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিক আপনি যদি একটু যুক্ত করেন, মানে এর আগে আপনি আমাদের সঙ্গে যখন যুক্ত হয়েছিলেন তখন কিন্তু আসলে আইনি দিকটা আমাদেরকে বলছিলেন জনাব সানজিদ সিদ্দিকী। আজকে একটু বলবেন আসলে মানে দেশের বাইরে থেকে যারা এই কাজগুলো করছেন, এবং আমরা বুঝতে পারছি যে তারা দেশের বাইরে বসে এই রিউমারগুলো ছড়াচ্ছেন, আমরা আসলে প্রচলিত আইনে কি ব্যবস্থাটা নিতে পারি এবং এখন পর্যন্ত সেরকম নেয়ার কোনো ইতিহাস আছে কিনা? জি, যেটি হচ্ছে যে এটি যে শুধু দেশের বাইরে হচ্ছে সেটি না, এটি দেশের অভ্যন্তরে বসেও কিছু স্বার্থন্বেষী মহল যাদের ব্যক্তিগত স্বার্থ থাকে বা দলীয় স্বার্থ থাকে, সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে তারা এই মিথ্যা তথ্য বা গুজব রটায়। আইনের বিষয়টি যেটি বললেন সেটি হচ্ছে বাংলাদেশে বিদ্যমান যে আইনটি রয়েছে সাইবার নিরাপত্তা আইন, যেটি সাম্প্রতিক সময়ে একটি অধ্যাদেশ দিয়ে সংশোধন করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে কিন্তু যথেষ্ট ধারা, শক্তিশালী আমি বলবো ধারা রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে যিনি অভিযুক্ত বা যিনি দোষী তাকে আপনি আইনের আওতায় এনে তার বিচার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে আইনে। কিন্তু যেটি আমার সাথে সহবক্তা বলেছেন যে এই আইনটির আসলে প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না, যার ফলে হচ্ছে যারা অভিযুক্ত, যারা এই কাজগুলো করছে তারা কিন্তু বারবার আইনের ফাঁক থেকে বের হয়ে যাচ্ছে। যেমন আমাদের সাইবার নিরাপত্তা আইনের 25 ধারায় বলা আছে যদি মিথ্যা তথ্য উপাত্ত ছড়ানো হয় সেক্ষেত্রে 5 বছরের সাজা হতে পারে। 31 ধারায় বলা আছে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয় বা আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে এরকম কোনো তথ্য উপাত্ত দেওয়া হয়, সেক্ষেত্রেও 5 থেকে 7 বছরের শাস্তির বিধান রয়েছে, 5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকার অর্থদণ্ডের বিধান রয়েছে। এখন এই যে আইনটি করা হয়েছে, এই আইনে আমাদের যে দুটি বিষয় আমি বলবো এখানে জড়িত। একটি হচ্ছে যিনি অপরাধটা করছেন তাকে চিহ্নিত করা। এই পারপিট্রেটরকে চিহ্নিত করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান, যারা এটি ঘটাচ্ছে বা রটাচ্ছে তাদের থেকে যদি তারা বেশি দক্ষ না হন তাদেরকে তো তিনি আইনের আওতায় আনতে পারবেন না। কাজেই যেটি হচ্ছে যে যার ফলে যেটি হচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু আইনের আওতায় আসছে না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের যে বিচার প্রক্রিয়া, এখানে এটি একটি স্পেশাল ল সাইবার ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। আমাদের বিচারিক দীর্ঘসূত্রিতা হোক বা যে কোনো ভাবে হোক, যারা আসামিরা তারা কিন্তু এই বিচার প্রক্রিয়া থেকে তারা বের হয়ে যেতে পারছে, জামিনে বের হয়ে যাচ্ছে বা নির্দোষ প্রমাণ। বুঝতে পারছি আমি এই যে দুইটা পয়েন্টে আপনি পরিষ্কার করেছেন, এই যে জামিনে বের হয়ে যাওয়া আর একটা আগে আপনি যেটা বললেন যে আসলে হ্যাঁ দুইটা পয়েন্ট আসলে আমরা খুঁজে পেলাম, যে অপরাধীকে চিহ্নিত করা। তানভীর হাসান জোহা, সেক্ষেত্রে আপনি একটু বলবেন মানে যেহেতু সমস্যাটা বৈশ্বিক, উন্নত দেশগুলো নিজেদের মতো করে একটা সমাধান খুঁজে নিয়েছে, আমরা আসলে প্রযুক্তিগত কোন ডেভেলপমেন্টটা আমরা আনতে পারি যেটা দিয়ে আসলে কিছুটা ঠেকাতে পারি? মানে এখানে ডিজিটাল লিটারেসির ব্যাপার আছে সেটা জানি, তবে সক্ষমতা জায়গাটা একটু বলবেন কোন জায়গাটা কাজ করে। ধন্যবাদ। বাংলাদেশে ইতোমধ্যে ডট এবং টেলিকম অপারেটরদেরকে স্পেশালাইজড কিছু পোর্ট দিয়ে কিছু কন্টেন্ট ব্লকিং প্রজেক্ট ইতিমধ্যে বিটিআরসি নিয়েছে এবং সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করেছে। যদিও এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, দীর্ঘ প্রক্রিয়া, আপগ্রেডের ব্যাপার এবং ব্যান্ডউইথ ক্যাপাসিটির ব্যাপার, আমাদের অনেক গ্রাহকের সংখ্যা বাড়ছে, সেই তুলনায় সেই কন্টেন্ট ব্লকিং এর ক্যাপাসিটিটাও সেভাবে বাড়াতে হবে। এরকম প্রজেক্ট ইতিমধ্যে পূর্ব সরকাররা নিয়েছিলেন, যদিও এই বর্তমানে এই প্রজেক্টটা এখন একটু বিক্ষিপ্ত অবস্থায় আছে। তারপরও এটা ডেভেলপমেন্টের জন্য বাজেটে গিয়েছে, হোপফুলি আমরা এটার একটা ভালো খবর আমরা জানতে পারবো। কিন্তু এরপরও আমাদের যেটি দরকার, ফেসবুক, ইউটিউব কেন আমাদেরকে রেসপন্স করছে না, একটি কারণ সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই জিডিপিআর কমপ্লায়েন্ট রাষ্ট্র হতে হবে, অর্থাৎ জেনারেল ডেটা গার্ড প্রোটেকশন রেগুলেশনটা যদি আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয় অবকাঠামোতে ইমপ্লিমেন্ট হয়, তাহলে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব কূটনৈতিক প্রচেষ্টা এবং এই টেকনিক্যাল কমপ্লায়েন্সের মাধ্যমে আমাদের যে কোনো রিকোয়েস্ট কন্টেন্ট ব্লকিং যে সংশ্লিষ্ট ন্যাশনাল যে কমিটি, সেই কমিটি একত্রিত করে আসলে ফেসবুকের লিগাল টিমের সাথে কাজ করে তারা এটি করতে সক্ষম হবে।
ধন্যবাদ। চমৎকার। আমি এই পর্যায়ে একটা বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী আপনার কাছে জানার চেষ্টা করব প্রচলিত আইনে যখন আসলে বিচার দৃশ্যমান করা যাচ্ছে না বা সেরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না, একটু দীর্ঘসূত্রিতা যেহেতু রয়েছে, আন্তর্জাতিক আইনের আশ্রয় আমরা নিতে পারি কিনা। এবং রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। জনাব এইচ এম সানজিদ সিদ্দিকী, আপনার কাছে দুটো বিষয় একটু জানবো। প্রথমত, দেশীয় প্রচলিত আইনে আমি যদি কোনো সমাধান তাৎক্ষণিকভাবে না পাই, ভিকটিম হিসেবে আমি আন্তর্জাতিক আইনে শরণাপন্ন হতে পারি কিনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি নিজেও জানেন যে এআই দিয়ে এখন এমন কিছু ভিডিও জেনারেট করা হচ্ছে যে ভিকটিম হয়তো আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এমন কেস স্টাডিও আছে। সেই জায়গা থেকে বাঁচতে আসলে সাইবার সিকিউরিটির বাইরে আমি অন্য কোনো আইন পাবো কিনা যেখান থেকে আমি দ্রুত কোনো সমাধান পেতে পারি, সংক্ষেপে। ধন্যবাদ রাকিব আপনাকে। যেটি হচ্ছে যে আন্তর্জাতিক আইনের যে কথাটি বললেন, সাম্প্রতিক সময়ে জাতিসংঘের একটি কনভেনশন প্রণয়ন করা হয়েছে, যেটি হচ্ছে ইউএন কনভেনশন এগেইনস্ট সাইবার ক্রাইম, যেটি ডিসেম্বর 2024 সালে প্রণীত হয়েছে। এখন জাতিসংঘের যে বিভিন্ন সদস্য দেশগুলো আছে তারা এখনো এই কনভেনশনে তারা সিগনেটরি হয়নি। এটি হয়তোবা বাস্তবায়িত হলে তখন দেশগুলো বা সদস্য দেশগুলো সাইবার ক্রাইম নিয়ে আরো বেশি কনসিয়াস হবে, আরো বেশি সচেতন হবে এবং আইনে হয়তোবা তাদেরকে সংশোধনী নিয়ে আসতে হবে। তবে যে ভিকটিম হচ্ছে, সাইবার ক্রাইমের যে ভিকটিম হচ্ছে, তার আসলে মূলত প্রতিকার হচ্ছে অভ্যন্তরীণ আইনে। আমাদের যে দেশীয় আইন আছে, ডোমেস্টিক ল আছে, সেখানে তাকে আসতে হবে। আমাদের ডোমেস্টিক লকে যদি আরো কার্যকর না করা হয়, যদি বিচার ব্যবস্থাকে আরো দ্রুত এবং কার্যকর না হয়, তাহলে আসলে ভিকটিমরা অ্যাডিকুয়েট রিলিফ, পর্যাপ্ত রিলিফ পাবে না। সেটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আইন কিন্তু সবসময় সবকিছুর সমাধান দিতে পারে না। এখানে আপনাকে দেখতে হবে যে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ধরনের ফেক স্টোরি, নিউজ, ছবি ক্রিয়েট করা হয়, এগুলো যেভাবে একজন ব্যক্তির রাইট অফ প্রাইভেসি বা একজন ব্যক্তির মানহানি হচ্ছে, এগুলোর বিষয়ে গণসচেতনতা তৈরি করতে হবে। ফেসবুক বা টুইটার বা ইউটিউবে যে কোনো কিছু দেখলেই যে ওটা লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে, এই শিক্ষাটা দিতে হবে। এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল, কলেজে এগুলো। জি, আমি অনেকগুলো পয়েন্ট নিলাম এবং সব শেষ জনাব তানভীর হাসান জোহা, আপনার কাছে একটু আইডিয়া নিব, ছোট করে একটা আইডিয়া নিব যে ঠিক এই মুহূর্তে তথ্য আর অপতথ্য বোঝার উপায়টা কি, যতটুকু পারা যায় সংক্ষেপে। জি, ধন্যবাদ। বাংলাদেশে ফেক নিউজের অনেকগুলো এক্সাম্পল এসেছে, বিশেষ করে এআই ইমপ্লিমেন্টেশন হওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক চরিতার্থ উদ্দেশ্য করে অনেকগুলো আমরা ডিজিটাল কন্টেন্ট দেখেছি। তো আমাদের রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব আছে, সরকারি কোনো পোর্টাল, যে পোর্টালে কোনো ভাইরাল টপিক যেটা কিনা ভেরিফাই হওয়া দরকার, সেটাকে আসলে তারা যাচাই বাছাই করে দিবে। তথ্য যাচাই বাছাই করে নিতে হবে। আমি এখানেই থামছি। সংযোগটা পুনঃস্থাপন করতে পারলে হয়তো আলাপটা দীর্ঘ হতো এবং নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনাদের সঙ্গে কথা হবে এবং অনেক ধন্যবাদ।